পাহাড়ের উপরে পুরনো বাড়িটা দাঁড়িয়ে ছিল। শহরের দিকে তাকিয়ে তার অমসৃণ চেহারা কালচে গোধূলির বিপরীতে একটা ভাঙা দাঁতের মতো দেখাচ্ছিল। স্থানীয় লোকেরা এর সম্পর্কে ফিসফিস করে গল্প বলত, একটা পারিবারিক ট্র্যাজেডির কাহিনী, একটা দীর্ঘস্থায়ী অন্ধকারের কথা। আমি সস্তা ভয়ের উপন্যাসের একজন লেখক, তাদের লোককাহিনী হিসেবে উড়িয়ে দিয়েছিলাম আমার পরবর্তী বইয়ের জন্য উপযুক্ত খাবার। আমার কাজ করার জন্য একটা নির্জন জায়গা দরকার ছিল, আর ভাড়াটা অস্বাভাবিকভাবে কম ছিল। কাঁপুনি উপেক্ষা করে আমি চুক্তিতে সই করলাম। প্রথম কয়েকদিন নির্বিঘ্ন ছিল। বাড়িটা ধুলোয় ঢাকা, মাকড়সার জালে ভরা আর ভয়ঙ্করভাবে নীরব ছিল, কিন্তু কাঠামোগতভাবে মজবুত ছিল। আমি চিলেকোঠায় আমার লেখার ডেস্ক স্থাপন করলাম সর্বোচ্চ স্থানে, যেখানে ঢালু জানালাগুলো চারপাশের দৃশ্য দেখাত। নীরবতা, প্রাথমিকভাবে শহরের কোলাহল থেকে একটা স্বাগত পরিবর্তন, দমবন্ধ মনে হতে শুরু করল। তারপর ফিসফিস শব্দ শুরু হলো। প্রথমে আমি ভেবেছিলাম এটা আমার কল্পনা, পুরনো বাড়ির স্থির হওয়া, কিন্তু সেগুলো স্পষ্ট, আরও স্বতন্ত্র হয়ে উঠল। অস্পষ্ট গুঞ্জন, যেন আমি বুঝতে পারি না এমন ভাষায় কথোপকথন চলছে, দেয়াল থেকে বের হচ্ছে বলে মনে হল। রাতে সেগুলো সবচেয়ে বেশি শোনা যেত, যখন বাড়িটা আমার চারপাশে কেঁপে উঠত আর গোঙাত। এক সন্ধ্যায় যখন আমি চিলেকোঠায় অনেক রাত পর্যন্ত কাজ করছিলাম, বন্ধ জানালা সত্ত্বেও একটা ঠান্ডা স্রোত ঘরের মধ্যে দিয়ে বয়ে গেল। ফিসফিস শব্দ তীব্র হয়ে উঠল, আমার চারপাশে একটা শীতল বাতাসের মতো ঘুরতে লাগলো। তারপর আমি এটা শুনলাম, একটা শিশুর হাসি, তীক্ষ্ণ আর অস্থির করা, তারপর একজন মহিলার চাপা ধমক। আমি জমে গেলাম, কলমটা মেঝেতে পড়ে গেল। আমার হৃদয় পাঁজর খাঁচার মধ্যে ধড়ফড় করছিল। যুক্তি একটা ক্রমবর্ধমান, আদিম ভয়ের সাথে যুদ্ধ করছিল। আমি নিজেকে বললাম, এটা মানসিক চাপ, ক্লান্তি, আমার ইন্দ্রিয় যা বলছে তাছাড়া আর কিছু নয়। কিন্তু পরের দিন আমি এটা খুঁজে পেলাম, চিলেকোঠার একটা ধুলো ঢাকা কোণে লুকানো একটা শিশুর পুতুল। এটা পুরনো ছিল, এর চীনামাটির মুখটা ভেঙে গিয়েছিল, একটা চোখ মিসিং ছিল। বমি বমি ভাব আমাকে গ্রাস করল। আমি এই অনুভূতি ঝেড়ে ফেলতে পারলাম না যে মিসিং চোখটা আমার দিকে তাকিয়ে আছে, এমনকি যখন এটা সেখানে ছিল না। ফিসফিস শব্দ বেড়ে গেল, সেগুলো স্পষ্ট হয়ে উঠল, শব্দ বাক্য তৈরি করল। আমি এখন তাদের কিছু বুঝতে পারলাম, ঝগড়ার টুকরা, হতাশার কান্না, একটা শিশুর করুণ আর্তনাদ। তারা আগুন, বিশ্বাসঘাতকতা, একটা হারিয়ে যাওয়া শিশুর কথা বলল। আমি বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা শুরু করলাম। স্থানীয় লাইব্রেরির আর্কাইভে একটা ভয়ঙ্কর গল্প পাওয়া গেল। যে পরিবার সেখানে থাকতো, হারপাররা, বিশিষ্ট নাগরিক ছিল, কিন্তু তাদের সুখের জীবন ভেঙে গেল যখন তাদের ছোট মেয়ে, এমিলি নামের একটা ছোট্ট মেয়ে, তাদের বাড়িতে লাগা আগুনে মারা গেল। বাবা মা শোকে ডুবে গিয়ে কখনই সেরে উঠতে পারল না। গুজব ছিল যে মা পাগল হয়ে গিয়েছিলেন, এমিলিকে খুঁজে বেরিয়ে খালি ঘরে তার নাম ফিসফিস করে বলতেন। অবশেষে তিনি বাড়িতেই মারা যান, একজন ভগ্ন মহিলা। বাবা, স্মৃতি সহ্য করতে না পেরে চিলেকোঠায় আত্মহত্যা করেন। বাড়িটা কয়েক দশক ধরে খালি ছিল, দূরবর্তী আত্মীয়দের কাছে চলে গিয়েছিল। তাদের প্রত্যেকেই সেখানে থাকতে অনিচ্ছুক ছিল, প্রত্যেকেই হারপারের অভিশাপের গল্প বলত। এখন আমি ফিসফিস শব্দ বুঝতে পারলাম, সেগুলো শুধু এলোমেলো শব্দ ছিল না, তারা অতীতের প্রতিধ্বনি ছিল, দেয়ালের মধ্যে আটকা পড়েছিল। এমিলির হাসি, তার মায়ের ধমক, বাবা মায়ের যন্ত্রণাকাতর কান্না, সেগুলো সবই বাড়ির ওপর মুদ্রিত ছিল, তাদের দুঃখজনক শেষ মুহূর্তগুলো পুনরায় অনুভব করছিল। এক রাতে আমি কান্নার শব্দে জেগে উঠলাম। এটা চিলেকোঠার পাশের ঘর থেকে আসছিল। আমি বিছানা থেকে হামাগুড়ি দিয়ে নামলাম, আমার হৃদয় ধড়ফড় করছিল। কান্না আরও জোরে, আরও মরিয়া হয়ে উঠল। আমি দরজায় পৌঁছালাম এবং দ্বিধা করলাম। একটা ঠান্ডা আতঙ্ক আমাকে ধরে ফেলল, একটা নিশ্চিততা যে পিছনে যা আছে তা আমি দেখতে চাই না। আমি দরজা খুলে দিলাম। ঘরটা ভুতুড়ে আলোয় স্নান করছিল। ঘরের মাঝখানে আমি তাকে দেখলাম, একটা স্বচ্ছ মূর্তি, উত্তাপের মতো ঝিকমিক করছে। এটা একজন মহিলা ছিল, তার মুখ ফ্যাকাশে আর ক্লান্ত, তার চোখ কোটর। সে পিছনে পিছনে দুলছিল, তার বাহু একটা অদৃশ্য শিশুকে ঘিরে ছিল, অসহনীয়ভাবে কাঁদছিল। এমিলি, আমার এমিলি, সে ফিসফিস করে বলল, তার কণ্ঠ একটা শোকপূর্ণ আর্তনাদ। হঠাৎ ছায়া থেকে একটা মূর্তি বেরিয়ে এল। এটা একজন পুরুষ ছিল, লম্বা আর শীর্ণ, তার মুখ অন্ধকারে ঢাকা ছিল। সে মহিলার দিকে এগিয়ে গেল, তার হাত বাড়ানো। তার হাতে সে একটা মিটমিট করে জ্বলতে থাকা শিখা ধরেছিল। মহিলা চিৎকার করে উঠল, একটা শব্দ যা বাড়ির নীরবতা ভেদ করে দিল। ঘর ধোঁয়ার গন্ধে ভরে গেল। লোকটি ঝাঁপিয়ে পড়ল,
আর শিখা মহিলার ভুতুড়ে রূপ স্পর্শ করল। সে একটা তীক্ষ্ণ আর্তনাদ করে অদৃশ্য হয়ে গেল, পিছনে শুধু পোড়া চুলের দীর্ঘস্থায়ী গন্ধ রেখে গেল। লোকটি আমার দিকে ঘুরল। আমি তার মুখ দেখতে পারিনি, কিন্তু আমি তার দৃষ্টি অনুভব করলাম, ঠান্ডা আর বিদ্বেষপূর্ণ, আমার মধ্য দিয়ে বিঁধছে। সে তার হাত তুলল, শিখা তার হাতের তালুতে নাচছিল। আমি পিছিয়ে গেলাম, একটা আলগা মেঝে পাটাতনে হোঁচট খেয়ে। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম এবং পালিয়ে গেলাম। লোকটির নীরব অনুসরণ আমার পিছনে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি ততক্ষণ পর্যন্ত থামিনি, যতক্ষণ না আমি শহরে পৌঁছালাম। সারারাত খোলা থাকা ডিনারের আলো অন্ধকারে নিরাপত্তার একটা আলোকবর্তিকা ছিল। আমি আর কখনো বাড়িতে ফিরে যাইনি। আমি সবকিছু পিছনে ফেলে এসেছি, আমার পাণ্ডুলিপি, আমার জিনিসপত্র, সবকিছু। হারপার বাড়িটি এখনও পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, তার চেহারা এখনও আকাশের বিপরীতে একটা ভাঙা দাঁতের মতো। ফিসফিস শব্দ এখনও তার দেয়ালের মধ্যে প্রতিধ্বনিত হয়, ট্র্যাজেডির একটা অন্তহীন লুপে আটকা পড়েছে। আর কখনো কখনো, গভীর রাতে আমি এখনও সেগুলো শুনতে পাই, এমিলির হাসি, তার মায়ের ধমক, বাবার যন্ত্রণাকাতর কান্না। তারা অন্ধকারের একটা ধ্রুবক, অনুস্মারক যা ছায়ায় লুকিয়ে থাকে, তার পরবর্তী শিকারকে দাবি করার জন্য অপেক্ষা করছে। আর আমি জানি শীতল নিশ্চয়তার সাথে, যে বাড়িটি শুধু ভুতুড়ে নয়, এটা ক্ষুধার্ত।